তুমি যারে ফেলো পিছে সে তোমারে ফেলিছে যে পিছে, পশ্চাতে টানিছ যারে সে তোমারে টানিছে পশ্চাৎ। এই ওয়াকফ এই যে বিল আনলে, যেটা কালা অগণতান্ত্রিক, এরকম একটা ধর্মনিরপেক্ষ দেশে এই জিনিস করা যায় না, গায়ের জোরে করেছে। তার বিরুদ্ধে একদিন না একদিন গণ আন্দোলন হবে। আমি যে রায় দিয়েই সেই বিচারপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চা খেতে চলে গেছে। ইটস এ মিরাকল, ইটস পেইনফুল। এত সোজাভাবে সরকারকে বিব্রত করবেন, আমি আবার বলছি, এতটা সোজা নয়। বাংলার সরকার নির্বাচিত সরকার, কারুর দয়ার দানে যে বলছেন অমুক লিখে রাখুন তসুক লিখে রাখুন, মানে দুর্জনের ছলের অভাব হয়। তারা দেখবেন অক্ষয় তৃতীয়ার দিন জনস্রোত নামবে, জনস্রোত। এত আজে বাজে কথা বলে, যেমন মানুষের মন থেকে বিচ্যুত হয়ে গেছে। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। নমস্কার, আপনারা দেখছেন সময় 365। সময় 365 সবসময় মানুষের কথা তুলে ধরে। আমরা গতকাল দেখলাম রামনবমীতে তৃণমূল এবং বিজেপি দুজনেই কিন্তু রামনবমী পালন করলেন। মুখ্যমন্ত্রী যে জায়গায় সম্প্রীতির বাংলার কথা বলে থাকেন, কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী, বাংলার বিরোধী দলনেতা, তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করেছেন। এ নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের মধ্যে পেয়েছি পিংলা বিধানসভার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন গণ আন্দোলনের নেতা অজিত মাইতি। অজিতবাবু, প্রথমে সময় 365-তে স্বাগত জানাই। ধন্যবাদ। গত 27শে ফেব্রুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে কিন্তু প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বদের ভুতুড়ে ভোটার নিয়ে যে নির্দেশিকা দিয়েছেন, ভুতুড়ে ভোটার আসলে কি, তাছাড়া একজন বিধায়ক হিসেবে পিংলা বিধানসভায় কি প্রক্রিয়া চলছে? শুধু পিংলা বিধানসভা তো নয়, সারা জেলা জুড়ে আমরা এই ভুতুড়ে ভোটার নিয়ে অলরেডি 1-2 দফা আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে কথাবার্তা বলেছি। দিদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 27 তারিখ বলেছেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে বিস্তৃতভাবে সবকিছু জানিয়েছেন। এবারে ভুতুড়ে ভোটারটা নিয়ে আমাদের সমস্ত সহকর্মীদের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে। এবারে ভুতুড়ে ভোটার বলতে অন্য কিছু নয়, কয়েকটা জিনিসে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অত্যন্ত সফল হয়েছেন। সেটা হচ্ছে, দেখুন, নিশ্চয়ই কোনো একটা গলতি ছিল, না হলে ভারতের নির্বাচন কমিশন কেন ভোটার আইডি কার্ডের ব্যাপারে বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা আলাদা কোড নেম করবে? কারণ ওইখানে কিছু একটা গলতি হচ্ছে। ঝাড়খণ্ড বা গুজরাট বা দিল্লি কেউ ওই ভোটার কার্ডের একই নাম্বার, এখানের একই নাম্বার দিয়ে এখানে ভোটার তালিকায় অনলাইনে নাম তোলার সুযোগ নিয়ে কেউ কেউ গলতি করে থাকতে পারে। সেই জন্য আমরা প্রখর দৃষ্টি রেখেছি এবং সেই জন্যই প্রথম রাউন্ডেই মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন যে ওর চাপের কাছে নথি স্বীকার করে নির্বাচন কমিশন ভোটার কার্ডের কোড নাম্বার বিভিন্ন স্টেটের বিভিন্নভাবে করে দিয়েছেন, আলাদা আলাদা করে। দ্বিতীয়, আমরা এখন স্ক্রুটিনি চলছে সমস্ত বুথে বুথে, সংসদে সমস্ত সহকর্মীদের জানানো হয়েছে যে এইভাবে তোমরা তালিকাভুক্ত করে আনো। আমরা যেমন মৃত ভোটার প্রত্যেক বছর বাছি, যেমন করে যারা অ্যাবসকন্ড করে গেছেন তাদের নাম যেমন 7 নম্বর ফর্মে আলাদা করার কথা বলি, যেমন করে নতুন যারা বিয়ে হয়ে এসেছেন বা নতুন যারা 18 বছরে পা দিয়েছেন তাদের নাম 6 নম্বরে আমরা অন্তর্ভুক্তির কথা বলি, ঠিক তেমনিভাবে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি যে অন্য কোনো রাজ্যে কারোর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটা আমরা সবাইকে সবিস্তারে খোঁজখবর নিয়ে তালিকা করে এক বুথ লেভেল অফিসারের কাছে জমা দিতে বলেছি, বিডিওর কাছে, এসডিওর কাছে, আমাদের কাছে জমা দিতে বলেছি, আমরা ডিএম এর কাছে জমা দেবো এবং প্রয়োজনে আমরা কপির তালিকা আমরা দলের রাজ্য কমিটির কাছে পাঠিয়ে দেবো। এইভাবে চলছে। কিভাবে কেসটা হয়,
যেমন ধরুন, এখানে কেউ একজন অবাঙালি মানুষ আছেন, বা আমাদের রাজ্যের নন বাইরের মানুষ একজন আছেন, অনেকদিন ধরে হয়তো আছে, তার সোর্স ধরে তার বন্ধু বান্ধব পরিজন তাদের নামগুলো বিভিন্নভাবে ভোটার তালিকায় এসে যেতে পারে, সেরকম কিছু কিছু ঘটনা দেখা গেছে। তো সেইগুলোকে আমরা প্রতিহত করবার জন্য চেষ্টা করে যাচ্ছি, প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমরা ভোটার তালিকা যেভাবে দিদি অভিষেক সুব্রত বক্সী আমাদের তারা ধরেছেন, তাতে আমরা নির্ভুল করার জন্য নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সাজেশন দিতে পারি। সংখ্যা গরিষ্ঠতার জোরে নরেন্দ্র মোদী সরকার যা খুশি তাই করে যাচ্ছে। তবে যে ওয়াকফ বিল পাস, সবই কায়েমি স্বার্থের কথা মাথায় রেখে করা। সমস্ত আইন সংসদে যা যা আইন আনার কথা চেষ্টা হচ্ছে ফর দি ইন্টারেস্ট অফ দি পিপল অফ সভারেন ইন্ডিয়া, একথা ভেবে করা হচ্ছে না। করা হচ্ছে কায়েমি স্বার্থের কথা। যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়তো কোনো না কোনো কাজে লাগানোর একটা চেষ্টা চরিত্র আছে, সেই জন্য ওরা এই বিল সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করেছে। কিন্তু একটা সুখের বিষয়, সমস্ত বিরোধী রাজনৈতিক দল এককাট্টা হয়ে এই বিলের বিরোধিতায় ওয়েলে নেমেছে। শুধু নাবা নয়, এটার বিরুদ্ধে ভোট করেছে, এটার বিরুদ্ধে জনমত সংগঠিত করেছে। তবে আবার আমি বলছি, সংখ্যাগরিষ্ঠতাই শেষ কথা নয়। বুদ্ধদেব বলেছিলেন আমরা 235, ওরা 35। তো নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতার জোরে কালা কৃষক আইন পাশ করিয়েছিলেন, কিন্তু কয়েক বছরে কৃষিজীবী মানুষের আন্দোলনে পেছোতে হয়েছিল, সেই বিল প্রত্যাহার করতে হয়েছিল এই সরকারকে কৃষকদের চাপে। তেমনি এই ওয়াকফ এই যে বিল আনলেন, যেটা কালা অগণতান্ত্রিক, এরকম একটা ধর্মনিরপেক্ষ দেশে এই জিনিস করা যায় না, গায়ের জোরে করেছে। তো তার বিরুদ্ধে একদিন না একদিন গণ আন্দোলন হবে, আমি নিশ্চিত। এটা গণতন্ত্রের দেশ, যে কোনো শাসক যখন অত্যন্ত কায়েমি স্বার্থের মালিক হয়, স্বৈরাচারী হয়, তার বিরুদ্ধে গণ আন্দোলনই শেষ কথা বলবে। আজকেই প্রায় 26,000 চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠকে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কি সুরাহা বা আশাপ্রদ রেজাল্ট হতে পারে? সে তো বটেই। মমতাদি ব্যাপারটা খুব সহানুভূতিশীল দৃষ্টিতে দেখছেন। আমাদের মুখ্যমন্ত্রী কখনোই কোনো ব্যাপারটাকে অন্য রাষ্ট্রনায়কের মতো যে আমি যা করেছি সেটাই ফাইনাল এরকম করেন না। উনি সহানুভূতির মন নিয়ে প্রত্যেকটা ইস্যুকে দেখবার চেষ্টা করেন, এবং সেটা নিয়েই উনি এগোন। এবং এই 26,000 যাদের চাকরি অগণতান্ত্রিকভাবে কোর্ট খেয়ে নিয়েছে, কোর্টের ব্যাপারে খুব বেশি কিছু বলতে পারবো না। তবে আমরা কোথাও কোথাও আলোচনা করছি, কোর্টের সিদ্ধান্ত নিয়ে জনমানসের ডিসকাশন চলছে, জনমানসের তীব্র অসন্তোষ। মমতা বন্দ্যোপাধ্যায় এর একটা সুরাহা করবেন, কারণ ওনার সৎ মন আছে যে এই চাকুরি হারাদের চাকুরির বন্দোবস্ত করা, এবং ওনার সৎ উদ্দেশ্য আছে, এবং সেজন্যই উনি আজকে ওখানে ওদের মিটিংয়ে যাচ্ছেন, আলোচনা করবেন। এবং আমরা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় সব সমস্যাটার একটা সমাধানের রাস্তা তৈরি করবেন, যেমন করে আরজি করের সমাধান উনি তৈরি করেছিলেন। একদল দুষ্কৃতী যারা আরজি করকে নিয়ে গভর্নমেন্ট বিরোধী একটা ফোরাম তৈরি করতে চেয়েছিল আন্দোলনের নাম করে, তাই আজকে কোর্টের নাম করে যারা আবার একটা বাংলাকে আঘাত করার জন্য আবার একটা চক্রান্ত তৈরি করছে। আশা করছি বাংলার মানুষের সহযোগিতায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চক্রান্ত ভেস্তে দেবে। এটা বিচার ব্যবস্থা, ওদের বলা হয় ধর্মাবতারকে ন্যায়াধীশ। ন্যায়াধীশ যে কি ন্যায় বিচার করলেন সেই ব্যাপারে মানুষের মনে সন্দেহ। বিভিন্ন পত্র, এটা আমার কথা নয়, বিভিন্ন পত্রপত্রিকায় যা লেখা দেখছি, খুব প্রমিনেন্ট পত্রপত্রিকা, ফেমাস লিডিং নিউজ পেপার বা লিডিং চ্যানেল
যা নিউজ করছে তাতে দেখতে পাচ্ছি যে রায় দিয়েই সেই বিচারপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চা খেতে চলে গেছেন। ইটস এ মিরাকল, ইটস পেনফুল। এটা ভীষণভাবে যন্ত্রণাদায়ক গণতন্ত্রের পক্ষে। একজন বিচারপতি তিনি যদি তার সমস্ত কিছু সত্তা প্রধানমন্ত্রীর কাছে বিসর্জন দেন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে, এটা হতে পারে না। তিনি ন্যায় বিচার দিতে পারবেন এটা কোনো মানুষ বিশ্বাস করে না। এই সরকারের আমলে আমরা সব দেখতে পাচ্ছি। বিচারপতি রায় দেওয়ার পর দেখতে পাচ্ছি এমপি হয়ে যাচ্ছেন, আবার কোনো বিচারপতি সরকার মতো রায় দেওয়ার পর আবার তাকে এমপি করে দেওয়ার নাকি চেষ্টা চলছে। আবার এটাও বিভিন্ন লিডিং সংবাদপত্রে দেখা যাচ্ছে যে এই রায় বেরোনোর একদিন বা দুদিন আগে ওখানে আমাদের প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপির সাংসদ একজন অভিজিৎ গাঙ্গুলি এবং সিপিএম এর একজন প্রখ্যাত উকিল প্রাক্তন কলকাতার মেয়র যিনি খুব কুখ্যাত ছিলেন তিনি এবং বিজেপির বিরোধী দলনেতা এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসঙ্গে বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন। তারপরের দিনই সবার ধারণা সংবাদপত্রগুলোর যে বিচারপতির সঙ্গে পরামর্শ করে এই রায় দেওয়া হয়েছে যাতে বাংলা সরকারকে সমস্যার মধ্যে ফেলানো যায়। তো এই সমস্যার মধ্যে ফেলিয়ে কিচ্ছু করতে পারবে না। কেন? বাংলা সরকারের সদিচ্ছা আছে ওই ছেলে মেয়েদের নিয়োগ করা, বরং যারা চক্রান্ত করছে সেই ঘটনাটা সেই শকুনির মতো ঘটে যাচ্ছে। মুখে এক বলছে কাজে এক করছে, মুখে বলছে এদের জন্য সরকার দায়ী, আর প্র্যাকটিক্যালি চাচ্ছে এরা চলে যাক, এদের চাকরি না হোক, তাহলে এরা বিদ্রোহী হবে সরকারের বিরুদ্ধে। কিন্তু এতটা সোজা নয়। যারা ভাবছেন এত সোজা ভাবে সরকারকে বিব্রত করবেন, আমি আবার বলছি এতটা সোজা নয়। বাংলার সরকার নির্বাচিত সরকার, কারুর দয়ার দানে আসেন। দিন দিন বাংলার সরকারের জনপ্রিয়তা বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের চাবিকাঠি আর কারুর হাতে নেই ভারতবর্ষের, ইভেন কেন্দ্রীয় সরকারের হাতেও এই চাবিকাঠি নেই। তাই সব জায়গাতে এই যন্ত্রণায় ভুগছে ওরা, যে মমতাদি উন্নয়নে এগিয়ে যাচ্ছে, জনপ্রিয়তা এগিয়ে যাচ্ছে, মমতাদি ভালো কাজে এগিয়ে যাচ্ছে, মমতাদি বিদেশ সফরে এগিয়ে যাচ্ছে, মমতাদি বাংলার সমস্ত প্রজেক্টগুলো বিশ্বের মধ্যে সেরা করে দিচ্ছে। আর কোনো রাজ্য সরকার পাচ্ছে না, কেন্দ্রীয় সরকার পর্যন্ত পাচ্ছে না, শুধু প্রচারের ঢাক বাজিয়ে যাচ্ছে। আর কিছু প্রচার যন্ত্র গণমাধ্যমকে সঙ্গে করে এরা বাজিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কিছু লাভ হচ্ছে না। আলটিমেটলি 26-এ আমার ব্যক্তিগত ধারণা তৃণমূল যা আসন পেয়েছিলেন এখন তার অনেক বেশি আসন পাবেন, অনেক বেশি। এবং বিজেপি যে আসন পেয়েছিলেন তার চেয়ে অন্তত 50% বিজেপির আসন কমে যাবে। আহ, চলতি মাসেই দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই মন্দির তৈরি করা নিয়ে একাধিকবার কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। কিন্তু গতকাল আমরা দেখতে পেলাম নন্দীগ্রামের বুকে রাম মন্দির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন শুভেন্দু এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলছেন যে পুরীতে লেখা রয়েছে হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ। এরকম জগন্নাথ মন্দির যে দীঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে সেখানে লিখে দেখান। কি বলবেন? এখন শুনুন, ঘটনাটা এরকম হচ্ছে যে হরিণ শিশু জল খাচ্ছিল নদীর স্রোত যেদিকে তার নিচের দিকে, তো বাঘের হঠাৎ খাওয়ার ইচ্ছে হয়েছে হরিণ শিশুকে। তো বলছে এই তুমি আমার জল ঘোলা করলে কেন? বলছে না স্যার, আমি শিশু বলছে হরিণ শিশু আমি তো নিচের দিকে জল খাচ্ছি, জল তো উপর দিকে যাবে না, তাহলে আপনার জল আমি কি করে ঘোলা করব? বলছে না না তোমার বাবা করেছে। বলছে আমার বাবা তো নেই স্যার। বলছে না না তুমি তাহলে 1 বছর আগে আমার জল ঘোলা করেছে উপর দিকে জল খেয়ে। বলছে স্যার আমি তো মাত্র 4 মাস আগে জন্মগ্রহণ করেছি। বলছে ওসব শুনবো না, বলে ওর ঘাড় মোটকে খেলে। তো বিজেপির অবস্থাটা তাই, কোনো না কোনো ভাবে হেনস্থা করতে হবে বাংলাকে, কোনো না কোনো ভাবে। বাংলার উন্নতি সহ্য করা যাবে না, বাংলার ভালো কাজ।
দেখুন, কনস্ট্রাকটিভ বিরোধী যারা হবে তারা ভালো কাজকে সমর্থন করবে। দুর্ভাগ্য, আমাদের বাংলার বিরোধী দল, বিরোধী নেতা আজ পর্যন্ত একটা ইস্যুতে বাংলার সরকারকে সাপোর্ট দিতে দেখলাম না। এটাকে বিরোধী রাজনৈতিক দলের রাজনীতি করা বলে না। এটা গণতন্ত্রে ভারতীয় সংবিধানকে মেনে এটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করা নয়। মানুষ এই পলিটিক্স নেবে না, ওরা যত করুক। এই যে মুখ চোখ বিকৃত করে এই জিনিস ছিল না, কিন্তু যেভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করবার চেষ্টা হচ্ছে তাতে কিন্তু আমি বলে দিচ্ছি মানুষ ক্রমাগত দূরে সরে যাচ্ছে। এই যে দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে কথা বলা হলো, তামাম মানুষ, আমি জানি বহু বিজেপি সমর্থক আছেন, বহু। ওরা কিভাবে ওদের সার্ভে করেছেন জানি না, আমি অত উঁচু লেভেলের নেতা নই। আমি গ্রাম ঘুরি, গ্রাম ঘুরে দেখেছি বহু বিজেপি সমর্থক, সাধারণ মায়েরা, সাধারণ মানুষেরা দিদির এই জগন্নাথ মন্দির স্থাপনের জন্য, প্রতিষ্ঠার জন্য মানে আনন্দে আত্মহারা। উনি শুধু দেখতে পাবেন যারা এই যে বলছেন অমুক লিখে রাখুন, তসুক লিখে রাখুন, মানে দুর্জনের ছলের অভাব হয় না। তারা দেখবেন অক্ষয় তৃতীয়ার দিন জনস্রোত নামবে দীঘায়, জনস্রোত। তখনই তারা বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজের বিরোধিতা করার ফল কতটা নিষ্ঠুর হতে পারে। এবং এটা ভয় পেয়ে, হতাশাজনিত কারণ থেকে এটা বলছেন। আমি একদম নিশ্চিত কিছু কিছু মানুষ থাকেন যারা হতাশ হলে হতাশার অভিব্যক্তি তারা এভাবেই করেন। তারা ভাবেন যে আমি বোধহয় আগ বাড়িয়ে একটা কিছু বিরোধিতা করে দিলে, একটা কিছু অফেন্স নিয়ে নিলে সেটাই আমার ডিফেন্স হবে। না, পলিটিক্সে সবসময় এই কথা হয় না। এটা ফুটবল গেম নয় যে পুরীর মন্দিরের স্টাইলে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, তাহলে এটার বিরোধিতা করলেই আমি বোধহয় জগন্নাথ মন্দিরটাকে ছোট করে যেতে পারবো। তা হয় না। এখন একটা জিনিস বলি, তুমি যারে ফেলো পিছে সে তোমারে ফেলিছে যে পিছে, পশ্চাতে টানিছ যারে সে তোমারে টানিছে পশ্চাতে। তো বিরোধী নেতার সেরমই সম্ভবত আমার অবস্থা হবে বলে আমার মনে হয়। আর হয়তো উনি নিজের দলের মধ্যে কোনো চাপে থাকতে পারেন, হয়তো হতাশাজনিত, যেহেতু দীঘা ওনার ঘরের কাছেই, নিজের মহকুমার মধ্যে পড়ছে, রামনগর ব্লকের মধ্যে পড়ছে, তাই ঘরের কাছে এত বড় একটা কীর্তি হবে, যে কীর্তিটা যুগ যুগ ধরে থাকবে, হয়তো গায়ে সহ্য নাও হতে পারে। তিনি তো আবার যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলেন, তিনি তো বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বলছেন আমি হিন্দুদের বিধায়ক। দেখুন, কেউ বলতে পারে, ওনাকে বিগত দিনে অনেক সময় দেখা গেছে বহু সংখ্যালঘু ভাইদের অনুষ্ঠানে ওকে সেখানে অ্যাটেন্ড করতে দেখা গেছে, ঈদের নামাজের সময় দেখা গেছে, বহু ইফতার পার্টিতে দেখা গেছে। এখন মানুষ যদি তার অতীতটা না মনে রাখে, দেখুন মানুষ প্র্যাকটিক্যালি পলিটিক্সে তো ব্যালেন্স করে চলতে হয়। পলিটিক্সে দেখুন, আমি যা ছিলাম, যা হয়েছে আর যা হব, তিনটাকে অ্যামালগেমেট করে চলবার কথা, তারাই শ্রেষ্ঠ পলিটিশিয়ান হতে পারে। উনি কেন হচ্ছেন না সেটা ওনার ব্যাপার। তবে আবার আমি বলছি যে উনি কাদের বিধায়ক এইটা ওকে বলার দরকার নেই। আজকে বিধায়ক আছেন, কালকে হয়তো থাকবেন না, তখন কি বলবেন? এই আস্ফালন কোথায় যাবে? তাই বলছি এই সমস্ত কথাবার্তা প্র্যাকটিক্যালি মানুষের অহংকারের ফসল। আর গণতান্ত্রিক চেতনায় মানুষ কোনোদিন অহংকার বরদাস্ত করে না, এইটুকু কথা আমি বলতে পারি। আমি যদি বলি যে আমি অমুক লোক আমাকে গণতন্ত্রে ভোট দেয়নি, আমি খুব ভুল করব। আমার মধ্যে গণতান্ত্রিক চেতনা নেই। তাই আমার মনে হচ্ছে ওনার মধ্যে কোথাও গণতান্ত্রিক চেতনার কোনো অভাব আছে। একটি ফেডারেল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বসে কেউ যদি, সে উনি হন যেই হন, এই যে দিলীপ ঘোষ এত আজে বাজে কথা বলে, যেমন মানুষের মন থেকে বিচ্যুত হয়ে গেছে। উনি এত আজে বাজে কথা বলতে বলতে আজকে এই সামান্য 2 বছরের মধ্যে দেখবেন ওনার যা টিএসপি ছিল, এখন সেই টিএসপি অনেক নেমে গেছে।
এখন সবচেয়ে বড় কথা, অনেক গণমাধ্যম এগুলো বলছে না, ভয়ে বলছে না, কিংবা লালসায় বলছে না, কিংবা অন্য কোনো ইকুয়েশনে বলছে না, হতে পারে। তবে আমি বলছি এটা ভুল হচ্ছে। দেখুন, এটা রাগারাগিরও প্রশ্ন নয়, এটা বিরোধিতার জন্য বিরোধিতার প্রশ্ন নয়। গণতান্ত্রিক পরিকাঠামোতে কারোর মধ্যে এই অহংকার, অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে কারোর মধ্যে এই অধৈর্য মনোভাব এবং গণতান্ত্রিক পরিকাঠামোয় বিরোধী দলের যে রাজনৈতিক ভূমিকা থাকার দরকার, সেই রাজনৈতিক ভূমিকা না থাকার কারণে একদিন খেসারত ওদের দিতে হবেই। না হলে ভারতবর্ষ কেন, বিশ্বের ডেমোক্রেসি মিথ্যা হয়ে যাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা কথা বলেছিলাম পিংলা বিধানসভার বিধায়ক মাননীয় অজিতবাবু। সময় 365-তে সময় দেওয়ার জন্য পুনরায় অজিতবাবুকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। এতক্ষণ আপনারা দেখছিলেন সময় 365, সময় কথা বলে। ক্যামেরায় অনুপমের সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।